Shubharatri, my friends. Good evening. Shubharatri, my friends. Good evening. Hoping I am audible. সুশান্ত চ্যাটার্জি, গুড ইভিনিং। আজ একটু কথা বলবো নিমসার, নৈমিষারণ্য, চক্রতীর্থ এইগুলো নিয়ে। These are the parts in নেতাজি মিস্ট্রি। নেতাজি মিস্ট্রির একটা অংশ দেবমাল্যগুপ্ত। আমরা এবারে প্রথমে বেনারস, তারপরে অযোধ্যা, ফৈজাবাদ, নিমসার, নৈমিষারণ্য। অযোধ্যা চ্যাপ্টার 2001-এ এই জায়গাগুলো দেখে এসেছিলাম, ফলে জায়গাগুলোর কিছুটা ফিজিক্যাল ভেরিফিকেশান, জিওগ্রাফিক্যাল আইডিয়া তখন তৈরি হয়েছিল। তার আগে যাওয়ার সুযোগ হয়নি, সম্ভবও ছিল না। আর নৈমিষারণ্যটা আমার এখন মনে হচ্ছে আরও 30 বছর আগে যাওয়া উচিত ছিল। যখন 1972-এর সময়ে আমি এই তথ্যগুলো পেয়ে গেছিলাম যে ভগবানজি নিমসারে ছিলেন, অন্তত 85-এর পরে এইগুলোতে যাওয়া উচিত ছিল। কারণ একটা, যেমন আমি সার্জারি নিয়ে প্রশ্ন তখনই করতে পারি যখন আমি সার্জারিটার থিওরিটিক্যাল নলেজ আছে, কিছু সার্জিক্যাল প্র্যাকটিক্যাল নলেজ আছে, তখনই আই ক্যান আস্ক কোশ্চেন্স অন সার্জারি। ঠিক জিওগ্রাফিও একটা আইডিয়া, অ্যাবাউট দ্য জিওগ্রাফি আইডিয়া না থাকলে, জিওগ্রাফি নিয়ে প্রশ্ন না করলে ক্ল্যারিফিকেশন আসবে না। কারণ সুনীল কৃষ্ণ গুপ্ত, সুনীল দাস, সমরদা, এদের সঙ্গে দীর্ঘ সম্পর্ক থাকা সত্ত্বেও এই জায়গাগুলোর সম্বন্ধে ভেরিফিকেশন করে উঠতে পারে। তার কারণ I had no basic idea about the নৈমিষারণ্য, নিমসার, চক্রতীর্থ। এই শব্দগুলোই মাথার মধ্যে এসছে, বারে বারে সিনিয়রদের কাছ থেকে ফিড হয়েছে। চক্রতীর্থ, নিমসার, নৈমিষারণ্য, সীতাপুর, ধর্মশালা, এই শব্দগুলো এসছে। কিন্তু শব্দগুলো দিয়েই তো নিমসারের হোল জিওগ্রাফি নয়, তার থেকে বিপুল বিশাল বাইরে আছে। এবং এইটুকু জেনেই তো আর ভগবানজির অবস্থান ওইখানে প্রপার লোকেট করা সম্ভব নয়, উইথাউট সিইং মাইসেলফ থ্রু মাই আইজ দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া। যা হয়নি। এবারে চেষ্টা করেছিলাম জায়গাগুলোকে দেখবার জন্য, উদ্ধার করার জন্য, যে অ্যাকচুয়ালি কি আছে। কিন্তু মুশকিল হচ্ছে সুনীল গুপ্ত, সুনীল দাস, সমরদা মারা গেছেন, তাদেরকে প্রশ্ন করার সুযোগ নেই। একমাত্র জীবিত সিনিয়র মোস্ট ব্যক্তি বিজয়দা, শ্রী বিজয়নাথ। কিন্তু তিনিও আজকে বলে দিলেন, মধু, আমি ওখানে নিজে কখনো যাইনি। সুতরাং বুঝতে পারছেন কি ডিফিকাল্ট টু রিয়েলি ইতিহাসটাকে দেখবা, লিখবা কতখানি ডিফিকাল্ট। শুধু যেটা জিনিস মনে রাখবেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রাইমারি সোর্স হচ্ছে কোনটা ইনফরমেশনের? এক হচ্ছে ঐমামানব আসে আর তার অশেষ পর্যায়ে 2 ভলিউম, যেটা জয়শ্রী গ্রুপ এবং বিজয়দার কাছ থেকে আমরা পেয়েছি। আরেকটা হচ্ছে মহাকাল কথন ভলিউম 1 and 2, যেটা সুনীল কৃষ্ণ গুপ্ত তার সংগ্রহতে রেখেছিলেন, তার নিজের সংগ্রহ এবং ডক্টর পবিত্রমোহন রায়ের সংগ্রহ কিছু। এই তো যেটা পাবলিকেশন হয়েছে 1 আর 2, এই 4টা ভলিউমসে। এবং এই নিমসার সংক্রান্ত যে ডিপোজিশনসগুলো এসছে ইন জাস্টিস মুখার্জি কমিশন, এই তো আর কোনো তো আমাদের কাছে প্রাইমারি সোর্স নেই। এবং এইখানে এই কটা শব্দ ঘুরে ঘুরে আসছে, নৈমিষারণ্য, নিমসার, চক্রতীর্থ, শিবালয়, ধর্মশালা, এই কথাগুলি তো ঘুরে আসছে।
এবার কিন্তু এক্স্যাক্টলি ওই চত্বরে দেখুন, এই নৈমিষারণ্য একটা বিশাল এরিয়া, মহাভারতের যুগ থেকে তার 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 ঐতিহাসিক গুরুত্ব মহাভারতের যুগ থেকে, মহাভারতের পাতা এবং পরবর্তীকালের সমস্ত সাহিত্য। পঞ্চপাণ্ডব এখানে 12 বছর ছিলেন, দধিচির ক্ষেত্র, ওখানে 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 বিখ্যাত যে নদী আছে ওখানে, যেটা পুজো করে ওখানকার মানুষ। আর ওখানে আছে শক্তিপীঠ এবং অসংখ্য দেবদেবীর মূর্তি, দেবদেবীর, এবং হাজার হাজার বছরের পুরনো সমস্ত মন্দির অনেক ধ্বংস হয়ে গেছে। এখন শিব মন্দির অনেকগুলো আছে, শিবালয় অনেকগুলো আছে। এবার উনি শিবালয়ে ছিলেন, এটা এই 5টা সোর্সে দেখতে পাচ্ছে, কিন্তু কোন শিবালয়? এবং ভেরি ইন্টারেস্টিং যে দেখছি যে শিবালয়টার উল্লেখ আছে ওমাতে, ওই এবং কানহা, দ্যাট ইজ শ্রীকান্ত শর্মার ডিপোজিশন ইন জাস্টিস খোসলা কমিশন, সেই যে শিবালয়, সেই শিবালয়কে তো আর পাওয়া যাচ্ছে না, কারণ ধ্বংস হয়ে গেছে। এইবার হ্যাঁ, চক্রতীর্থ আছে, আরেকটা সোর্স বলছে চক্রতীর্থে উনি মধ্যে ছিলেন, সেখানে শিবালয় ছিল। তা যদি হয় তাহলে চক্রতীর্থের মধ্যে যে গোটা 15 মন্দির আছে, এর মধ্যে একটা শিব মন্দির আছে, কিন্তু এটার পপুলার নাম শিবালয় নয়, এটা হচ্ছে গোকর্ণ মহাদেবের মন্দির, গোকর্ণ মহাদেবের মন্দির। এবং এখানে যতগুলো মন্দির আছে, কারো সঙ্গে মানুষের থাকার বাড়ি নেই, এবং সেই বাড়ির সঙ্গে বারান্দা নেই। একমাত্র এই গোকর্ণ মহাদেব মন্দিরের সঙ্গে একতলায় যে দুটো মোটামুটি থাকার মতো ঘর, আর দুটো একদম ধ্বংসপ্রাপ্ত, ছাদ আছে, বারান্দা আছে, এছাড়া আর কোনো মন্দিরের সঙ্গে মানুষের বসবাস করার মতো কোনো বারান্দাওয়ালা ঘর নেই। তাহলে ন্যাচারালি, লজিক্যালি আমার মনে হয়েছে সম্ভবত এখানেও উনি ছিলেন। আমার প্রবলেমটা বুঝতে পেরেছেন কোথায় আমার গন্ডগোলটা লাগছে? কারণ এটা কিন্তু পপুলারলি, এটা অ্যাজ শিবালয় হিসেবে পপুলার নয়, এটা হচ্ছে গোকর্ণ মহাদেবের স্থান। শিবালয় যেটা ছিল বাইরে সেটা, এবং সেটা ধ্বংসপ্রাপ্ত, ফলে সেটাকে আমরা দেখতে পাইনি। কোথায় উনি ছিলেন? আর একটা জিনিস বলে রাখি, উনি যে শুধু শিবালয়েই থাকবেন, কারণ একটা জিনিস দেখুন, প্রকৃতিটা দেখুন। আমরা পরবর্তীকালে জানছি উনি অযোধ্যায় ছিলেন, কিন্তু অযোধ্যায় কি এক জায়গাতেই ছিলেন? না, অযোধ্যায় ওই কয়েক বছরে অন্তত 4 থেকে 5 জায়গায় থেকেছেন ভিন্নভাবে। যখনই একটা জায়গায় উনি মনে করছেন তার হি ইজ গোয়িং টু বি আইডেন্টিফাইড, এক্সপোজড, অর হিজ সিকিউরিটি মে বি থ্রেটেন্ড, সঙ্গে সঙ্গে সরে যাচ্ছেন পাশের গলিতে, একদম সবসময় পর্দার পেছনে। তাহলে অযোধ্যার মধ্যেই 4-5টা জায়গা আছে যেখানে থেকেছেন। ঠিক তেমনি শুধু শিবালয়েই ছিলেন নাও হতে পারে, সেটাই স্বাভাবিক, আরও কয়েকটা জায়গায় থাকতে পারে। এখন সেই কথা বলবার মতো কে লোক আছে? যখন যাকে দেখা দিয়েছেন সে যদি রেকর্ড করে থাকে, এইটুকুই জানা সম্ভব, তার বাইরে সম্ভব নয়। সেটাই আমি যখন রাত্রেবেলা চক্রতীর্থে, যখন সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হচ্ছিল, আমার মনে হলো এটা আমার রেকর্ড করে রাখা উচিত। কারণ চক্রতীর্থে কোনো সাধারণ মানুষ বা সাধক ধারে কাছে এলে চক্রতীর্থকেও পরিক্রমা করবে না, স্নান করবে না, এটা হতে পারে না। চক্রতীর্থে সাধুরা স্নান করেন, মহানরা স্নান করেন, সাধারণ লোকেরা, আমাদের মতো লোকেরাও স্নান করবে। এটা এত পবিত্র, এত প্রাচীন। আর চক্রতীর্থের কথা বারে বারে উল্লেখ আছে। চক্রতীর্থ এইখানে আমার মনে হয়েছে হয়তো কিছুক্ষণ, কিছুদিন এই চক্রতীর্থের মধ্যে এই জায়গায় থাকবে, কারণ এটা একমাত্র স্থান যার সঙ্গে কয়েকটা ঘর আছে, বারান্দা আছে, কুয়া আছে, দেব মন্দির আছে, আর একদম সামনে চক্রতীর্থ।
আমি এটাই ভিডিও করে ভিডিওটা আপনাদের দিয়েছি, আপলোড করেছি। এবার এর বাইরে যে শিবালয়, সেই শিবালয় যার মালিক ছিল শ্রীকান্ত শর্মা কানহার সীতাপুরের, তার যে ব্রাদার ইন ল মানে শালা শিবনারায়ণ লাল দীক্ষিতের, সেটা ধ্বংস হয়ে গেছে। সুতরাং সেটাকে আর আমরা দেখতে পাব না। এবার আসছি আমি পরের প্রশ্ন। এবার যে জায়গাটা আসছি, এই যে ভগবানজির ভারতবর্ষে, কারণ রাশিয়া থেকে বেরিয়ে এসছেন ঠিক স্ট্যালিনের মৃত্যুর সমসাময়িক কালে, ঠিক জাস্ট বিফোর দ্যাট অর আফটার দ্যাট অর দ্যাট টাইম, এটা আমরা কেউ শিওর নই। 53-তে বেরিয়ে এসছে। তারপরে তার অসংখ্য চ্যাপ্টার আছে, চায়না, টিবেট, মঙ্গোলিয়া, এই চ্যাপ্টারগুলো আছে। উনি ভারতবর্ষে প্রবেশ করেছেন। আমি দেখিয়েছি জাস্টিস খোসলা কমিশন অসংখ্য এভিডেন্স থেকে, যেটা আমি পিক আপ করেছি বাই নেতাজি থেকে ভগবানজি, আমি দেখিয়েছি 55 থেকে অনওয়ার্ডস তাকে দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন স্থান এবং বার্মাতে মিস্টিরিয়াসলি, এভিডেন্সগুলো দিয়েছি। কিন্তু এই সীতাপুর অঞ্চলে নৈমিষারণ্যে কবে থেকে উনি থিতু হওয়ার চেষ্টা করছেন এটা আমি জানি না। আমরা শুধু যে তথ্যগুলো পাচ্ছি এখন, এই ওমা আর তার অশেষ চ্যাপ্টার, বা এদিকে মহাকাল কথন ভলিউম 1-2-তে, আর শ্রীকান্ত শর্মার, দ্যাট ইজ কানাইয়া অফ সীতাপুর ডিপোজিশন ইন দ্য জাস্টিস খোসলা কমিশন 2001-এ, তাতে আমরা সীতাপুর নৈমিষারণ্যে ভগবানজির অবস্থানের কথা জানতে পারছি। এই তো, আর কোথা থেকে পাচ্ছি আমরা? এবার এই চত্বরে কার সঙ্গে ওনার প্রথম যোগাযোগ, এটা প্রশ্ন। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে 2001-এ শ্রীকান্ত শর্মা, দ্যাট ইজ কানহা সীতাপুরের যে ডিপোজিশন করেছে, তখন তার বয়স ছিল 92 বছর। এতে এই যে চক্রতীর্থ আর শিবালয়ের মেনশনটা আছে, এখানে উনি হ্যাজ মেট ভগবানজি। তাও কোন পিরিয়ডে? সেই পিরিয়ডটা হচ্ছে যখন লীলাদি ওখানে পৌঁছেছে। তার আগে যেখানে কন্ট্যাক্ট হয়েছে এটা শ্রী শর্মা বলেননি, যে 12 পাতার ডিপোজিশন আছে জাস্টিস খোসলা কমিশনে, উল্লেখ নেই। অর্থাৎ অ্যাজ পার দিস ডিপোজিশন শ্রীকান্ত শর্মার কন্ট্যাক্ট হচ্ছে ওই 63-তে মার্চ, ডাইরেক্ট কন্ট্যাক্ট। তার আগে আমরা কিছু পাচ্ছি না। এবার দিদির যে ডিপোজিশন, দিদির যে ডায়েরি, লীলাদির যে ডায়েরি, যেটা বিজয়দা জয়শ্রীতে পাবলিশ করে দিয়েছিল 2010-এ, যেটা পরবর্তীকালে কম্পাইল ভলিউম ওমা অরিজিনাল ভলিউম যেটা পাবলিশড হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দেখছি দিদির অবস্থানটা হচ্ছে নিমসার চক্রতীর্থে, ওইখানে ধর্মশালাতে দিদির অবস্থানটা হচ্ছে একদম 21শে মার্চ থেকে 31শে মার্চ 1963, 1963, 21শে মার্চ থেকে 31শে মার্চ, এইখানে অবস্থান। উনি থাকছেন ধর্মশালাতে। ধর্মশালার ছবিগুলো তুলেছি আমরা, এই জায়গাটা লোকেট করতে পেরেছি, চক্রতীর্থ লোকেট করতে পেরেছি। কিন্তু আর ওখানে গোকর্ণ শিবালয়টা আমরা লোকেট করতে পেরেছি, কিন্তু শিবালয়টা পাইনি। এবার আমরা দেখছি যে ডায়েরিটা লীলাদির পাবলিশড হয়েছে ওমাতে, তাতে দেখা যাচ্ছে লীলাদি এখানে ধর্মশালায় পৌঁছেছেন, তারপর উনি ভগবানজির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন, কিন্তু ভগবানজি ইজ নট অ্যালাউইং দ্যাট মিট। তাহলে ওই টিমে যে সমরদা গিয়েছে, অনিল রায়, অনিল দাস গিয়েছে। কোন অনিল দাস? এই সেই অনিল দাস, যে অনিল দাস
কে 17th অগাস্ট 1945-এ একদম ব্যাংককে 17th অগাস্ট সকালে একদম চিঠি লিখছেন একটা এবং হ্যান্ডওভার করছেন, ওর হাতে 1 ডজন ওয়েপন্স তুলে দেওয়ার জন্যে, ফায়ার আর্মস তোলার জন্যে টু দ্য জাপানিজ আর্মস ডিপোকে। অর্থাৎ 17th আগস্টের তার সেই অর্ডার টু হ্যান্ড ওভার 1 ডজন অফ ফায়ার আর্মস টু অনিল দাস, এ রেভলিউশনারি অফ দি INA ইন ব্যাংকক, সেই চিঠি পাওয়া গেছে অ্যান্ড ডিপোজিশন হয়েছে ইন দ্য জাস্টিস খোসলা কমিশন। সেই অনিল দাস আবার কন্ট্যাক্টে আসছে এখানে, হলো। সঙ্গে সমরদা গেছেন, লীলাদি গেছেন, শৈলদি গেছেন, এরা গেছেন। এরা কিন্তু কেউ দে আর ট্রাই। প্রথম গেছে শিবালয়ে, দেখলেন মাতাজিও নেই আর ভগবানজিও নেই, ফিরে এসছে, আবার চেষ্টা হয়েছে। এবার যত কিছু এই যে যোগাযোগ, এদিকে ধর্মশালার সমর্থা ওরা সব বাইরের সমস্ত জায়গাগুলো দেখছে, আর লীলাদির সঙ্গে যোগাযোগ করছে মাতাজি আর শ্রী শ্রীকান্ত শর্মা, এই তো। কিন্তু লীলাদির ওয়াজ নট অ্যালাউড টু গো ক্লোজ টু দ্য প্লেস অফ ভগবানজি, মিটিংস হয়নি। এটা পরিষ্কার লেখা আছে দিদির ডায়েরিতে, এবং এটা বিজয়দারও কথা, দেখা হয়নি, দেখা হয়নি, দেখা হয়নি, সব ফিরে এসছে, একটু করে ফিরে এসছে এই জায়গাটা। এবার তাহলে এই যোগাযোগটা পরবর্তীকালে লীলাদির সঙ্গে যোগাযোগ কন্টিনিউ করছে, যোগাযোগটা কন্টিনিউ করেছে। তার আগে প্রশ্ন হচ্ছে, লীলাদির সঙ্গে কি প্রথম যোগাযোগ? না, না, আবার বলছি না। তার আগে আমরা প্রাইম মিনিস্টার যে PMO ফাইল ডিক্লাসিফাইড হয়েছে, সেই PMO ফাইলের যেটা পাচ্ছি আমরা প্রফেসর অতুল সেন এর চিঠি টু জওহরলাল নেহরু। সেই চিঠি 28শে আগস্ট 1962, যে চিঠিতে জওহরলাল নেহরুকে প্রতুল সেন লিখছেন, প্রফেসর প্রতুল সেন লিখছেন যে আমার সঙ্গে নেতাজি সুভাষের দেখা হয়েছে, কোথায় হয়েছে আমি ডিসক্লোজ করব না, 2 পাতার চিঠি। এই দুটো চিঠি আমি দিয়ে দিয়েছি আমার 3য় পর্ব নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্য বইয়ে। তারই পরে 3 দিন পরেই নেহেরু 31শে অগাস্ট উত্তর দিচ্ছেন, এটাও দিয়ে দিয়েছি এই বইয়ে। অর্থাৎ এবার সেই সময় প্রতুল সেন গেছিলেন এই নিমসারে স্বাস্থ্য উদ্ধারের জন্য, কয়েক সপ্তাহ ছিলেন। এবং আমি সিনিয়রদের কাছে যেটা শুনেছি, ওই সময় অ্যাক্সিডেন্টালি ভগবানজিকে উনি দেখতে পান। ভগবানজি একটা ফাঁকা জায়গায় বারান্দায় বসেছিলেন, কারণ এই সময়টা শীতকাল ছিল, এটা হয়তো উনি হয়তো রোদ পোয়াচ্ছিলেন বা একটা ফাঁকা জায়গায় একটু হাওয়া দিচ্ছিলেন। অ্যাক্সিডেন্টালি প্রতুল সেন সহীন, এবং তারপরে উনি কলকাতায় ফিরে এসে নেহরুকে সেটা চিঠি করেছিলেন। কিন্তু এই চিঠির এইটা ভগবানজি জানতে পারেন এবং পরবর্তী প্রতুল সেনের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে। অর্থাৎ একটা জিনিস, এবং প্রতুল সেন এই কথাগুলো লীলাদিকে বলেন, লীলাদির কাছ থেকে সে সময় প্রফেসর RC মজুমদার, দিলীপ রায়, অনেক কিছু লোক ক্লোজ সার্কেলে জানতে পারে। আবার প্রশ্ন, প্রতুল সেনের কি লীলাদি তো একটা কন্ট্যাক্ট, তার আগে প্রতুল সেন, তা প্রতুল সেন তো অগাস্ট মাসের কন্ট্যাক্ট, তাহলে কি প্রতুল সেনই আর্লিয়েস্ট কন্ট্যাক্ট? নো, তারও আগে কন্ট্যাক্ট আছে। সেই কন্ট্যাক্ট কি? সেই কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, তারও আগের কন্ট্যাক্ট অ্যাজ পার রেকর্ডস দেখতে পাচ্ছি 1962 মান্থ অফ মে একটা চিঠি পাচ্ছি, টাইপ চিঠি টু
ডক্টর পবিত্র মোহন রায়, টাইপ চিঠি, 3 পাতার টাইপ চিঠি, যেখানে শিডিউলের কথা লেখা আছে, শিডিউল স্টেপ বাই স্টেপ ভারতবর্ষে কি ঘটবে, ইংরেজি টাইপ করা চিঠি, 30th May 1962। এই চিঠিটা যখন লাইন বাই লাইন পড়ছি তা মনে হচ্ছে এই 30th May 1962 আগে পবিত্র মোহন রায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। সেই যোগাযোগ কিভাবে, থ্রু মেসেঞ্জার, থ্রু ডাইরেক্ট, থ্রু সাম আদার ওয়ে, আমি জানি না, তার কোনো রেকর্ড এখনো পাইনি। তাহলে অ্যাজ পার অ্যাভেলেবেল রেকর্ডস দেখতে পাচ্ছি 30th April 62, কিন্তু ডেফিনেটলি এই চিঠির যা ইমপ্রেশন, এই মেয়ের আগে থেকে ডক্টর পবিত্র মোহন রায়ের সঙ্গে মহাকালের যোগাযোগ, সেটা কিভাবে, কোথায়, আমরা তার রেকর্ডসও পাইনি, অন্তত আমার কাছে নেই, আমি দেখিনি। এবার যে কানহা, যে তোমার আপনার শ্রীকান্ত শর্মা, আমাদের উইটনেস বক্সে আমরা যখন প্রসিকিউশন করেছি, ওয়ান অফ দ্য ফিউ এভিডেন্সেস যিনি বলতে পেরেছেন আমি নেতাজিকে দেখেছি 1938-39-এ ভারতবর্ষে, আমি তাকেই দেখেছি নিমসারে এই 63-তে, ভেরি সলিড এভিডেন্স। এবং তখন তার বয়স 92, তখন শ্রীকান্ত শর্মার বয়স 92। উই ক্রস এক্সামিন হিম। আমার দুর্ভাগ্য, সে সময় যদি আমি নিমসারের জিওগ্রাফি জানতাম, তাহলে তার কাছ থেকে নিমসারের এক্স্যাক্টলি ভগবানজি কোথায় ছিলেন, শিবালয়, কোন শিবালয়, বা একদম চক্রতীর্থের মধ্যে যে গোকর্ণ মহাদেব, যে শিবের স্থান, সেইখানে না অন্য কোথাও। উনি কিন্তু এক জায়গায় থাকার লোক নন, কোথায় আরও হয়তো ডিটেলসে জানতাম, সেটা হয়নি। এইবার আসছি আমি আজকে, অর্থাৎ আমি 3টে সোর্স, আরেকটা হচ্ছে বলে রাখি এবার এই যে সোর্সগুলো, এবার একটা মনে হচ্ছে যে ডক্টর পবিত্র মোহন রায় নেত্রী লীলাদিকে কন্ট্যাক্টের অনেক পরে কনভে করেছে। আরেকটা যে সোর্স, সেটা হচ্ছে সেজদা সুরেশ বোসের সোর্স কিন্তু আলাদা। এই সুরেশ বসুর সোর্স কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ লীলাদি, ইন্ডিপেন্ডেন্ট অফ পবিত্র মোহন রায়, ইন্ডিপেন্ডেন্ট অফ প্রতুল সেন। একটা কিছু তার সেপারেট সোর্স থাকবে, কোয়াইট ন্যাচারাল। হি ইজ দ্য অনলি লিভিং সিনিয়র ব্রাদার অফ নেতাজি সুভাষচন্দ্র, অ্যান্ড ভেরি লো প্রোফাইল ম্যান, ভেরি অনেস্ট ম্যান, ভেরি সিনসিয়ার ম্যান। আমরা এই বয়স দেখেছি নেতাজি মহাকালও কাঁদছেন তার সেজদার জন্যে, আর সেজদাও কাঁদছেন ভগবানজি নেতাজির জন্য, তার ভাইয়ের জন্য। এই যে ডিপ ফিলিংস বোসবাড়ির আর কারোর মধ্যে নেই। সুতরাং সেই সেজদা খবর পাবেন বা মহাকাল তাকে খবর দেবেন যে আমি হিমালয় পেরিয়ে এসে গেছি, এটাই ন্যাচারাল। বাট সেজদা ওয়াজ ভেরি কেয়ারফুল টু কিপ ইট সিক্রেট, এবং প্রথম পর্যায়ে সেজদার কাছে খবর ছিল যে ভগবানজি মহাকাল আছেন নেপালে, যে জন্য সেজদা সুরেশচন্দ্র বোস তার অনুগামী সুনীল কৃষ্ণ গুপ্তকে নেপালেই পাঠিয়েছিলেন। তারপরে ফেজ ওয়াইজ নেপাল ট্রায়াল ওয়াজ ফেল্ড, দেন সীতাপুর ট্রায়াল, অল দিস থিংস। তাহলে এতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স উইথ সাম কোরিলেশন। আমি এই বলে আজ থামব। শুভরাত্রি।